মৌলভীবাজারের জুড়িতে হাকালুকি হাওর কেন্দ্রিক পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তগীর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাবরিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় পরিবেশগত ঝুঁকি নিরসন, সচেতনতা বৃদ্ধি, নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধ ও টেকসই পরিকল্পনা প্রণয়ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবেশ দূষণ রোধ, জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিবেশ বান্ধব কার্যক্রম বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে ফেরিওয়ালা শাহিন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। গ্রেফতারকৃতরা হলেন চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি বেকিনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুমন মিয়া এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে জুনাইদ। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, শাহিন হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 21 ডিসেম্বর চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে চোর সন্দেহে শাহিন মিয়াকে আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা আক্তার মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় 11 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উপমহাপুলিশ পরিদর্শক শাহজাহান। এ সময় জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার মুরাদনগরে সাবেক এমপি ও বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার উপজেলার আল্লাহ চত্বরে এলাকায় এই কর্মসূচি পালন করেন মুরাদনগর বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপি ও মুরাদনগরের জনপ্রিয় 5 বার নির্বাচিত সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচার করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার এই বক্তব্যকে তারা আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা বলে দাবি করেন। নেতাকর্মীরা আরও বলেন, কায়কোবাদকে বিতর্কিত ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। মুরাদনগরের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র বা নির্বাচন বানচালের অপচেষ্টা মেনে নেবে না বলেও তারা হুঁশিয়ারি করেন। খালেদা জিয়ার মতো জুলুম আর নির্যাতনের শিকার এই বাংলাদেশে আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর গণতন্ত্রের বাংলাদেশ বিনির্মাণ হবে। আজ সকালে শেরেবাংলা নগরে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামীতে কোনো নেতানেত্রীর উপরই যেন এই নির্যাতন নিপীড়ন না হয়, আমরা বাংলাদেশকে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় নীতিবান বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সীমান্তে বিএসএফের গুলিতে হত্যাকাণ্ড থামছেই না। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার চিত্র যেন এক অমীমাংসিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বৈঠক, আলোচনা, প্রতিশ্রুতি কিছুতেই কাজে আসছে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বললেও তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। বরং সীমান্তে 95% মৃত্যুই হচ্ছে বিএসএফের গুলিতে। সীমান্ত হত্যার এমন চিত্র শুধু দুদেশের সম্পর্ককেই প্রশ্নবিদ্ধ করছে না, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার ক্ষেত্রেও সৃষ্টি করছে চ্যালেঞ্জ। বিস্তারিত প্রতিবেদনে। ফেলানীর লাশ অনেকদিন ধরে সীমান্তে স্থাপিত কাঁটাতারের বেড়ার উপর পড়েছিল।
পড়ে থেকে মৃত ফেলানি শুধু মানবিকতা বোধের অন্তঃসার শূন্যতার দিকটি তুলে ধরেনি, সেই সাথে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার ক্ষেত্রেও চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ফেলানির ঝুলে থাকা ছবিটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছিল, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছিল। নিয়মিত বিরতিতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের মানুষ। বিভিন্ন সময় দুই দেশের উচ্চ পর্যায় থেকে সীমান্ত হত্যা বন্ধে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও তা কাজে আসছে না। বিএসএফের এই ধরনের আগ্রাসী মনোভাবে সীমান্তের মানুষ আতঙ্কে থাকেন। সীমান্ত ঘেঁষা এলাকায় নিয়মিত চাষাবাদ করতে পারেন না অনেকেই। বিএসএফ মারধর করে অনেক সময় ধরে নিয়ে যায় বলেও অভিযোগ তাদের। স্থানীয়রা বলছেন, শুধু সন্দেহ থেকেই নিরীহ মানুষের উপর গুলি চালায় বিএসএফ। ভারতের বিএসএফ এর জন্য আমরা ওখানে যাইতে পারি না, ভয়ে আতঙ্কে, কারণ ওরা যখন তখন গুলি করতে পারে। বাংলাদেশে তারা হুটহাট করে তার খাটার বেড়া দিচ্ছে, মানুষ ঢুকিয়ে দিয়ে আমাদের আতঙ্ক সৃষ্টি করতেছে। এটাই নির্বাচনের আগে আমরা এটার সমস্যার সমাধান চাই। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হতাহত ও নির্যাতনের ভয়াবহ চিত্র। 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই 11 মাসে উভয় সীমান্তে মোট 27 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতেই মারা গেছেন 24 জন। এছাড়া বিএসএফ কমপক্ষে 3,399 জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করেছে। আমাদের এই এলাকা নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি। আমরা সীমান্তবাসী, একের পর এক যদি পুশিন হতে থাকে তাহলে আমাদের নিরাপত্তা কে দেবে? এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের নির্বাচনের আগে ভারতীয় আগ্রাসন থেকে, ভারতীয় যে পুশিনের আগ্রাসন থেকে আমাদের নিরাপদে রাখুক এবং আমরা এর নিরাপত্তা চাই। বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এমনটাই সবার দাবি। তো বৈষম্য না রেখে নির্বাচনের আগে বৈষম্য দূর করা উচিত। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারত শুধু সম্মতই হয়, সহিংসতা থামে না। বিএসএফ বন্ধ করেনি মারণাস্ত্রের ব্যবহার। এছাড়া সীমান্তে ঘটা হত্যাকাণ্ডগুলোর একটিরও বিচার হয়নি। এই বিচারহীনতাই সীমান্ত হত্যাকাণ্ডকে উস্কে দিচ্ছে। আমার প্রিয় দেশবাসীর প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা আমাদের বিজিবির উপরে ভরসা রাখেন। দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ। সেই জমি রক্ষা করার জন্য আমাদের বিজিবির দেশপ্রেমিক সদস্যরা 24 ঘন্টা রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো বর্ডার সুরক্ষিত আছে, তো অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের দেশ সুরক্ষিত আছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4,156 কিলোমিটার দৈর্ঘ্যের আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যা বিশ্বে 5ম বৃহত্তম। সীমান্ত হত্যার বিষয়ে আইনের প্রয়োগ যেমন দরকার, তেমনি দরকার সচেতনতা। সেই সাথে সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনতে হলে ভারতকে আন্তর্জাতিক চাপে রাখতে হবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের 363টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ অর্থ ও বিদেশি মদ সহ 3 চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ডিএমপির মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সোহেল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশ থেকে পার্টস এনে ল্যাবের মাধ্যমে তৈরি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করত এই চক্রের সদস্যরা। অভিযানের সময় আইফোন তৈরির সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া চাইনিজ নাগরিকদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা 17 নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা 58টি আইফোন উদ্ধার করি। পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ 1 এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি।
সেখান থেকে আমরা 2 জন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি। পাশাপাশি সেখান থেকে আমরা 305টি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি। গুলশান থানাধীন নর্থ এভিনিউ এলাকায় প্রাইভেট কার থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মূল আসামি মোহাম্মদ শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে পিবিআই এর স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিট। শহীদুল ইসলাম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন দেউলি সুবিদখালী ইউনিয়নের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে। বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই জানায় 2024 সালের 14 ফেব্রুয়ারি গভীর রাতে নর্থ এভিনিউ রোডে গ্যালিটস রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনা কবলিত হয় গাড়িটি। এ সময় পালিয়ে যায় গাড়ির চালক। পরে তল্লাশি করে গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গুলশান থানায় মামলা হলেও মূল আসামি খুঁজে না পাওয়ায় আদালতের নির্দেশে পিবিআইকে ঘটনার তদন্তের ভার দেন। দায়িত্ব নিয়ে পিবিআই প্রধান এডিশনাল আইজি মোহাম্মদ মুস্তফা কামালের নির্দেশনা এবং বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ফজলে ইলাহি এর তত্ত্বাবধানে একটি চৌকস টিম মাদক পাচারকারী শহীদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার দিন নিজেই গাড়ি চালাচ্ছিল। সেই দীর্ঘদিন ভাড়ায় অবৈধ মাদকদ্রব্য চালান বহন করত। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এই সময় ওই ঘরে থাকা সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। জাজিরা থানার ওসি সালেহ আহমেদ জানান, গেল কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করায় এলাকাটিকে পুলিশের কড়া নজরদারিতে ছিল। আজ ভোর 4টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল চালা উড়ে যাওয়ার খবর পায় পুলিশ। এরপর সেখানে গিয়ে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা অনুযায়ী ককটেল বানানোর সময় বিস্ফোরণে মারা গেছে ওই যুবক। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় তদন্ত চলছে। সাগর ব্যাপারী মানে একটু বলদ টাইপের, কথা তোতলে তোতলে বলে, মানে অনেক সরল সোজা। আমি তো আর ঘর থেকে মানে বাইরে হইনি, আমি বাবু নিয়ে বাইরেতে দেয় না, মুরব্বীরা বলে না ঘর থেকে বাইরে হইলে অসুবিধা আছে। আমাদের টহল পুলিশ ছিল এই গ্রাম এলাকায়, ওনারা এটা প্রথম শব্দ শুনতে পেরেছে, পরে আমাকে জানাইছে যে গ্রামে জনৈক সাগর ওর একটা টিনের ঘর বোমা বা ককটেলের বিস্ফোরণে ঘরটা উড়াই গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত ঘটনাস্থলে আসছি, আমরা সবাই এসে ঘটনাস্থলটা পরিদর্শন করে যা অনুমান করতে পেরেছি, ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল। তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে ঘরের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। দেশ জুড়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। কনকনে শীতে জুবুথুবু অবস্থা মানুষের। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পাশাপাশি তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে অসহ্য এই শীতে সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে নিম্ন আয়ের দিনমজুর, রিকশা চালক, ভ্যান চালক ও ছিন্নমূল পরিবারগুলো। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের আয় রোজগারও কমেছে। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে অনেকেই কুয়াশা ভেজা ঠান্ডার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন। এদিকে শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার কাছে 2050 সাল পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা উপস্থাপন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে 2026 থেকে 2030 এর মধ্যে ফাস্ট ট্র্যাক প্রায়োরিটি প্রজেক্টস পরিকল্পনায় অফশোর অনুসন্ধান রাউন্ড, গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি সরবরাহ নিরাপত্তা নিশ্চিতকরণ, রিফাইনারি সক্ষমতা সম্প্রসারণ, কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা সম্প্রসারণের কাজ হবে। এদিকে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা সমূহে অফশোর গ্যাস উন্নয়ন, বড় পরিসরের রিফাইনিং ও পেট্রোকেমিক্যাল শিল্প সম্প্রসারণ, হাইড্রোজেন ও অ্যামোনিয়া অবকাঠামো উন্নয়ন, ভূতাপীয় বা জিওথার্মাল শক্তি উন্নয়ন এবং জোয়ার ভাটা ও সমুদ্র তরঙ্গ ভিত্তিক শক্তি উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এই সভায়।
এই সময় গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দেওয়ার পাশাপাশি বিকল্প উৎস নিয়েও গবেষণার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং 2024 সালের জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচারের দাবিতে নওগাঁয় ইনসাফ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নওগাঁ শহরের মুক্তির মোড় পৌরসভার গেট এলাকায় শহীদ ওসমান হাদি কালচারাল সোসাইটি নওগাঁ এর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের ইতিহাসে সংঘটিত একের পর এক হত্যাকাণ্ড ও গণহত্যার বিচার আজও নিশ্চিত হয়নি। তারা শহীদ শরীফ ওসমান বিন হাদি সহ জুলাই আন্দোলনে আহতদের নিরাপত্তা ও যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। অবিলম্বে নিরপেক্ষ বিচার নিশ্চিত না হলে গণতন্ত্র ও মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা সতর্ক করেন।